নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত বৃহস্পতিবার দিন রাজ্য বাজেটের দিন এবছরে এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে যা ঘটনাবলী ঘটেছে তার মধ্যে বোধহয় সেরা জুমলাবাজিটা দেওয়ার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভেবেছিলেন যে এই জুমলাবাজিটা বা এই স্টান্টবাজিটা দিলে হচ্ছে বাংলার মানুষ বোধহয় বা বাংলার মহিলারা বোধহয় সেটা খেয়ে যাবেন। কিন্তু সেটার যে প্রধান অন্তরায়, যেটা শুভেন্দু অধিকারী যাকে বলেন যে তিনি মোদির বাচ্চা, মানে নরেন্দ্র মোদির কথা বলছি, এই নরেন্দ্র মোদির বাচ্চা বলে নিজেই বলেছিলেন মিডিয়ার সামনে। তো সেই মোদিজি যে তার স্বপ্নভঙ্গ করে দেবে এটা বোধহয় তিনি বুঝতে পারেননি। আসলে বিষয়টা হচ্ছে এইটাই যে গত বৃহস্পতিবার রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প তাতে 500 টাকা করে বাড়িয়েছেন মাসিক, তাতে এখন মহিলারা মাসে 1500 টাকা করে পাবেন। তো সেই ঘোষণা হওয়ার পরে শুভেন্দু অধিকারী একটু স্টান্ট দিতে গিয়েছিলেন, বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের সামনে বলে বসলেন যে তারা যদি এই এপ্রিল মে মাসে ক্ষমতায় আসে তাহলে হচ্ছে জুন মাস থেকে মহিলাদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার স্কিমে দেওয়া হবে। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। তো শুভেন্দু বুঝতে পারেননি যে ওইটা বলার পরে তার কি রিয়াকশন হবে। কারণ হচ্ছে তিনি বলার পরে বিভিন্ন জায়গায় খবর হলো। এবার একটা ধরুন টেলিভিশন চ্যানেলে খবর হলে তো মানুষ তার মতামত জানাতে পারে না, বা সংবাদপত্রে চিঠি লিখতে পারে, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যেটা হয় যে ইউটিউব চ্যানেল বা ওই সমাজ মাধ্যমে ফেসবুকে এইসব জায়গা তার এই খবরগুলো প্রচারিত হলে যে শুভেন্দু অধিকারী বলেছেন 3000 টাকা করে দেবেন ক্ষমতায় আসলে, সেখানে মানুষ মতামত দিতে পারে। তো সেখানে একেবারে বন্যা বয়ে গেল কমেন্টে, এবং সবটাই হচ্ছে শুভেন্দু অধিকারীকে, মূলত মোদিকে নিয়ে। প্রথমেই আমি বলছি যে আগে অনেকে এরকম তুইতুকারি করেও বলেছেন, এটা বলা উচিত না, যে আগে 15 লাখ দে ভাই, বলেছিলিস তো 15 লাখ দিবি ক্ষমতা আসার আগে, তো মোদিজি তো বলেছিলেন, তো সেই 15 লাখ দিয়ে তারপরে 3000-এর কথা বলবি ভাই। আর মোদিজিকে নিয়েই হচ্ছে যত রেফারেন্স গুলো টানা হয়েছে, প্রত্যেকে বলেছে যে 15 লাখ টাকা দিয়েছেন, এখন তো সেটাই খরচ করে উঠতে পারেননি, আবার 3000, এখন দরকার নেই 3000, আগে 15 লাখ দিয়ে ভাই তারপরে দেখছি। হ্যাঁ, তোদের জুমলাবাজি সবাই জানা আছে, এইসব বলেছিলেন। তো আমি যেটা বলছি যে কেন মোদিজি রেফারেন্স টেনে শুভেন্দুর এই জুমলাবাজিতে জল ঢেলে দিয়েছেন মানুষ, গোড়াতেই একদম নির্মূল করে দিয়েছেন যে এসব বিজেপির জুমলাবাজি, এসব স্টানবাজি দিয়ে হচ্ছে মানুষের ভোট নেওয়ার তাল। তারপরে হচ্ছে এরা দেয় না, এটা মোদিজি এটা স্থাপিত করে দিয়েছেন, এস্টাবলিশ করে দিয়েছেন 14 সালের আগেই, মানে 14 সালের ভোটের আগেই। তো মোদিজির এই কথাগুলো না অনেকে না স্মরণে আনতে পারেন না, ভুলে যান। আসলে ওই মুখে মুখে চলে, অনেকে স্মরণে আছে, মনের মধ্যে আছে, কিন্তু তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা হচ্ছে আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনলে আবার বুঝতে পারবেন যে ছত্তিশগড়ের সেই মিটিং থেকে 2014 সালের ভোটের আগে মোদিজি কি বলেছিলেন। এই 15 লাখ টাকা ভারতবর্ষে বাসীদের মানুষের হচ্ছে অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার কথা, মুফতে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন। শুনুন মোদিজি কি বলেছিলেন। ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाएगा। শুনলেন আপনারা মোদিজির কথা। তো এবার বলছি যে এই মোদিজির এই কথার পরে যখন কারোর অ্যাকাউন্টে টাকা এলো না, স্বভাবতই হচ্ছে প্রশ্ন উঠবে। তো তারপরে যে এবিপি নিউজের একটা সাক্ষাৎকারে সাংবাদিক তিনি জিজ্ঞেস করেছিলেন অমিত শাহকে যে এই যে 15 লাখ টাকার কথা দেওয়ার কথা বলেছিলেন, তো সেটা তো এলো না, তো এটা নিয়ে আপনি কি বলবেন। তো অমিত শাহ বলেছেন যে এটা জুমলাবাজি, কারণ হচ্ছে ওই ভোটের সময় এগুলো বলতে হয়, একটা তালিকা আছে বিভিন্ন সময়, যিনি বলেছেন তিনিও জানেন এটা সম্ভব না, আপনিও জানেন, আমিও জানি, আর যাদের দেওয়ার কথা বলা হয়েছে তারাও জানেন। তো অমিত শাহজি কি বলেছিলেন আমি আপনাদের একটু শোনাই, শুনুন অমিত শাহর বক্তব্য। चुनावी भाषण में प्रधानमंत्री ने बात कही, उसको वो बार बार दोहरा रहे हैं कि 15 लाख रुपए अकाउंट में क्यों नहीं आ रहे। देखिए, ये जुमला है, किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। শুনলেন তো। এখন হচ্ছে যেটা এই মোদিজিকে নিয়েই শুভেন্দুর এই রেফারেন্সটা, শুভেন্দুর এই স্টান্টবাজিটাকে হচ্ছে লোকে কাউন্টার করছে বা করবে, স্বভাবতই তৃণমূল করবে, অন্য মানুষও করবে, যাদেরকে প্রতিশ্রুতি দিয়ে মোদিজি ক্ষমতায় এসেছিল এসব প্রত্যেকের অ্যাকাউন্টে কালো টাকা হচ্ছে চলে যাবে 15 লাখ টাকা করে, 2 কোটি করে বছরে বেকারের চাকরি, এসব সব বলেছিলেন, বসে ক্ষমতায় এসছেন।
তো এখন এগুলো দিতে গেলে বাংলাতে এগুলো শুভেন্দু অধিকারী ভাবলেন যে এটা দিয়ে দিলে তো কিছু মারকাটেরই ব্যাপার হয়ে যাবে। যদি আমি খবর নিয়েছিলাম বিজেপি পার্টির কেউ তাকে বলে দেয়নি যে আমরা 3,000 টাকা করে দেব, এটা তুমি ঘোষণা করে দাও। শুভেন্দু নিজে থেকেই বলে দিয়েছিলেন, ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি এক বগা খেলে যাবেন, আমি একটুখানি মাঝখানে একটুখানি চুলকে দিই, একটু 3,000 গল্প টল্প বলে দিই। কারণ এটা আমি দেখেছিলাম, এটা যখন লোকসভা ভোট হয় তখন পূর্ব মেদিনীপুরে এই প্রচারটা খুব হয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুকে দাঁড়িয়েছিলেন, তিনিও প্রচার করেছিলেন যে আমরা আসলে অন্নপূর্ণা ভান্ডার দেব, কোথাও 2,500 টাকা, কোথাও 3,000 টাকা, এসব গল্প করেছিলেন। শুভেন্দু অধিকারীরও পূর্ব মেদিনীপুরে এই প্রচারটা ব্যাপকভাবে করেছিলেন যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতা আসে তাহলে 2,500 3,000 টাকা করে হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা ওরা অন্নপূর্ণা ভান্ডার বলে সেখানে দেওয়া হবে। তো এখন যেটা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে দেওয়া বা SC ST দের 1,700 টাকা করে দেওয়া, পাশাপাশি যুবসাথী প্রকল্পে 21 বছর থেকে 41 বছর বয়সী যারা তাদেরকে হচ্ছে বেকার যারা থাকবেন তাদেরকে 5 বছর পর্যন্ত মাসে 1,500 টাকা করে যুবসাথী প্রকল্পে দেওয়া। এইসব ঘোষণার পরে শুভেন্দুর তো একটু মাথা খারাপ হয়েছেই, আর শুভেন্দু একটু দিশারা হয়ে গেছেন, কারণ তার স্বপ্নভঙ্গ হয়েছে। যে তিনি ভেবেছিলেন যে একটা কিছু করা টরা যাবে, হ্যাড্ডা ব্যাড্ডা করা, হিন্দু মুসলিম করে স্যার এসব করে টরে হচ্ছে যদি ক্ষমতায় আসা যায়। এবার হচ্ছে নরেন্দ্র মোদী তার স্বপ্নভঙ্গ করেছেন, নরেন্দ্র মোদী রেফারেন্স এসে গেছে কি বলে স্টান্টবাজি করতে গিয়ে। কিন্তু আরেকটা সমস্যায় পড়েছেন হচ্ছে শুভেন্দু অধিকারী কিছু চেলা আছে, তারা আছেন ইউটিউব চ্যানেলে আছেন, বিভিন্ন ফেসবুকে আছেন, তারা একটা অদ্ভুত একটা তাদের দিশেহারা অবস্থা দেখলাম এবং মাথা নিশ্চিত খারাপ হয়ে গেছে। তারা এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোটা বা যুবসাথী প্রকল্পে বেকারদের এই ভাতা দেওয়াটাকে তারা একবার তীব্র স্বরে হচ্ছে প্রতিবাদ করলে যে এসব আর শিল্প টিল্প হবে না, চাকরি বাকরি হবে না, শুধু ভাতা দেওয়া হবে। এসব তারা প্রচার করা শুরু করলেন যে ভাতা নিয়ে বেঁচে থাকুন, যে আপনার মেয়েকে বিয়ে দেবেন নাকি 1,500 টাকা বেকার ভাতা পায় তার কাছে, এই সব প্রচার হলো এবং সিপিএম পন্থী কিছু লোকজনও তাতে মেতে উঠেছেন। তো এইসব এই ভাতা আর শিল্পায়ন এটা নিয়ে হচ্ছে চাকরি বিনিময়ে ভাতা, এসব নিয়ে তারা হচ্ছে একটা নেগেটিভ প্রচার বা তৃণমূলের বিরুদ্ধে প্রচার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার শুরু করে দিলেন। তো আমি ওই বিজেপির হয়ে কথা বলেন শুভেন্দু অধিকারী চেলা কয়েকজন ইউটিউবার যারা লাগাতার এই প্রচারটা করেছেন বা করে যাচ্ছেন, ফেসবুকেও করছেন, তাদের একটু বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 5 বছর আগে এই প্রকল্পটা চালু করেছিল তখন হচ্ছে বিজেপি নেতারা নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী সবাই বলতেন এটা হচ্ছে মহিলাদের ভিক্ষে দেওয়া এবং ভিক্ষ দিয়ে তার বিনিময় হচ্ছে কি বলে ভোট নেওয়া। তো সেই প্রকল্পগুলোকে নকল করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, বিহার এখানে তাহলে আপনারা দিচ্ছেন কেন? ভাতা যদি খারাপ হয়, ভাতা যদি শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা হয়, তাহলে সেটা ওখানে সেটা দিচ্ছে কেন? প্রশ্ন তুলছেন না কেন? বলছেন না যে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীদের বলছি যে আপনারা এই ভাতা দেওয়া, মহিলাদের এই ভাতা দেওয়া, মহিলাদের এই থোক টাকা দেওয়া এগুলো বন্ধ করুন, খয়রাতি বন্ধ করুন, কেন বলছেন না? যখন মহারাষ্ট্রতে টাকা দেওয়া হবে, যখন মধ্যপ্রদেশে লাডলি বেহেনে দেওয়া হবে, মহারাষ্ট্র এরকম ধরনের নাম করেছে, উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় টাকা দেওয়া হবে, বিহারে দেওয়া হবে, তো তখন সেখানে যে শিল্পের প্রতিবন্ধকতা নয় ভাতা, কিন্তু বাংলায় ভাতা দেওয়া হলে তখন হচ্ছে সেটা শিল্পের প্রতিবন্ধকতা, সেটা চাকরির প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে বেকারদের চাকরির কোনো দিশা নেই, কিন্তু শুধু ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে। আর ওখানে হচ্ছে যে কি বলে যে মহিলাদের লিপস্টিক কেনা, কসমেটিক্স কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে, কারণ ওদের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, কারোর আর কোনো অভাব নেই, সবাই চাকরি পেয়ে গেছে সেসব রাজ্যে, কোনো বেকার নেই, তাই হচ্ছে ওই মহিলাদের আমি টাকা দিলাম, তারা একটুখানি তার প্রসাধনী সামগ্রী কিনবে, এইসবের জন্য দিয়েছিলাম। আমার ওই প্রশ্ন হচ্ছে এই ইউটিউবার, এই সমাজ মাধ্যমে যারা, তাদেরকে প্রথম বলবো যে বিজেপি শাসিত রাজ্যে এটা চালু হলো কেন? আপনারা কেন প্রশ্ন করছেন না সেখানে আগে বন্ধ করুন, বন্ধ করে সেই টাকা, যে টাকা ভাতা দিচ্ছেন সেই টাকাতে হচ্ছে শিল্প হোক, সেই টাকাতে চাকরির বন্দোবস্ত হোক। আমি প্রথম কথা। তারপরে তো অনেক রকম বিতর্ক আছে, ধরুন হচ্ছে মহারাষ্ট্রে দেওয়া শুরু হলো, দিয়ে হচ্ছে ভোটে জেতা হলো, তারপর শোনা যাচ্ছে 82 লক্ষ মহিলার নাম বাদ পড়ে গেছে, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে এরা নাকি পেতে পারে না বলে বাদ। দিল্লিতে 1 বছরেরও অতিক্রান্ত হয়ে গেছে, 11-12 মাস হতে চললো, 13-14 মাস হতে চললো, মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে, দিয়ে ভোটও নেওয়া হলো, ভোটে জিতেও গেল, গিয়ে 13-14 মাস হয়ে গেল, সে ভাতা চালু হয়নি। বিহারে আরেকটা জিনিস শোনা যাচ্ছে, 10,000 করে দেওয়া হয়েছিল ভোটের ঠিক মুখে মুখে,
দিয়ে হচ্ছে এখন বলছে ব্যাংক থেকে নোটিশ যাচ্ছে, যেভাবেই হোক সেই টাকা শোধ করো, ইএমআই করে হলেও শোধ করো। তো এসব আছে। তো এখন যেটা হলো যে বাংলায় যখন ভাতা দেওয়া হয় তখন হচ্ছে ওই ইউটিউবাররা, ওই সোশ্যাল মিডিয়ার যারা আছেন, ফেসবুকের যারা বড় বড় যে সমস্ত জ্ঞান ট্যান দেন, তাদের হচ্ছে বাংলায় যখন ভাতা দেওয়া হবে সেটা হচ্ছে শিল্প কর্মসংস্থানের প্রতিবন্ধকতা। যখন বিহারে বা মহারাষ্ট্রে বা যে মধ্যপ্রদেশে যেখানে উড়িষ্যাতে দেওয়া হবে, বিজেপি দেবে, তখন সেটা ভালো, সেখানে কোনো সমস্যা নেই। এবং হচ্ছে তারা একবারও বলছেন না যে শুভেন্দুবাবু কেন আপনি এই কথাটা বলতে গেলেন, কেন আপনি যে কর্মসংস্থান হবে না, শিল্প হবে না, একটা মোটা টাকা ব্যয় হয়ে গেল। শুভেন্দু যেটা বলেছে তাতে এখন 1,500 হচ্ছে বাংলায় যা 2,40,00,000 মহিলাকে দিতে গিয়ে 42,000 কোটি টাকা খরচা, শুভেন্দু 3,000 দিতে গেলে তো 84,000 কোটি টাকা খরচা। একবারও তো সেই ইউটিউবাররা বললেন না শুভেন্দুবাবু আপনি অবাস্তব কথা বলছেন, 84,000 কোটি টাকা যদি আপনি যে লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে খরচ করে ফেলেন সরকারে এসে, তা কাজটা করবেন, সরকারের অর্ধেক কাজ বন্ধ হয়ে যাবে। শিল্পায়ন তো, শিল্প কারখানা ওগুলো ছেড়ে দিন, অর্ধেক সরকারি পরিষেবা তো বন্ধ হয়ে যাবে, ওই টাকা দিতে গেলে আর তো চালানো যাবে না। এগুলো তো বলছেন না। শুভেন্দু যখন বলছেন 3,000 টাকা, তখন হই 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 করছে, আহা হা দাদা কি দিয়েছে, কি স্টানটা দিয়েছে, তুমি 1,500 দিচ্ছ, আমি 3,000 দেবো, আমাকে ক্ষমতায় আনো। তখন আর কোনো শিল্প প্রতিবন্ধকতা, কাজ হবে না, চাকরি হবে না, শুধু ভাতাতেই সরকারের খরচা হয়ে যাবে, ওসব প্রশ্ন আসে না। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া হবে তখন ওইটা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিচ্ছেন তখন হচ্ছে কাজ নেই, অমুক নেই, তমুক নেই, শুধু ভাতাজীবী হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ। আর যখন মহারাষ্ট্রে দেওয়া হবে তখন হচ্ছে সেটা ভালো, উড়িষ্যাতে দেওয়া হবে তখন সেটা ভালো, মধ্যপ্রদেশে দিলে লাডলি যায় না তখন সেটা ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডার আর এই যুবসাথী প্রকল্পের এই ভাতা দেওয়ার ঘোষণাটা হওয়ার পরে প্রত্যেক করার হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা ঘুরে গেছে, ক্ষমতায় আসার স্বপ্ন সেদিনকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যার ফলে এখন আর বলার কিছু নেই, এখন সব দ্বিচারিতা হচ্ছে। মানে ওইখানে দিলে ভালো, ওখানে কোনো সমস্যা নেই, এখানে দিয়েই সমস্যা। এখানে দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বেড়ে যায়, তিনি যদি ভোটে জিতে চলে আসেন, এখানেই সমস্যা। আসলে হচ্ছে এইসব দ্বিচারিতা করলে হচ্ছে এদের এই দশাই হয়, এর বাইরে কিছু হবে না। কারণ হচ্ছে দেখুন এই ভাতা দেওয়ার ব্যাপার হচ্ছে নানান রকম মত আছে। এটা যারা অর্থনীতিবিদরা তারাও বলেন যে এই সরাসরি মানুষের হাতে টাকা দিলে, সরকারি টাকা দিলে একটা তার, আপনারা জানেন যে মানে শিল্পপতিদের আমি ইনসেন্টিভ দেবো না সাধারণ মানুষকে ইনসেন্টিভ দেবো, অর্থনীতিবিদদের মধ্যে দুটো বিষয় রয়েছে। মানে অর্থনীতিতে একটা হচ্ছে সরাসরি মানুষকে টাকা দিলে, সেখানে হচ্ছে বলে শিল্প অর্থনীতি ইকোনমিক্স বলে যে সরাসরি মানুষের হাতে টাকা দিলে সে হচ্ছে জিনিস কিনবে, জিনিস কিনলে তার খেয়ে দিয়ে তার হাতে দুটো পয়সা থাকে, সে দুটো তার প্রয়োজনীয় জিনিস কিনবে, জিনিস কিনলে অটোমেটিক্যালি হচ্ছে শিল্পের প্রসার ঘটে। এটা একটা দিক। প্লাস প্রান্তিক মানুষের হাতে টাকা চলে যায়, তাদের একটা ডাইরেক্ট যে বেনিফিট দিতে হয়, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আরেকটা মত মনে করে যে শিল্পপতিদের যদি সাহায্য করা হয়, তাদের ইনসেন্টিভ দিয়ে, তাদেরকে সুবিধা দিয়ে, তাহলে হচ্ছে তারা শিল্প করবে, শিল্প করলে হচ্ছে ওখানে কর্মসংস্থান হবে। এই মত রয়েছে সারা পৃথিবীতে। এই মত নিয়ে হচ্ছে নানান রকম চর্চা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ। কেউ মনে করে শিল্পপতিদের রিলিফ দিলে ভালো, শিল্পপতিরা শিল্প করবে, সুবিধা পেয়ে তার শিল্প প্রসার ঘটবে, কাজ হবে। কেউ মনে করছে যে প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছে দিলে তারা খেতে পাবে, খেতে পেলেছে তারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, প্রয়োজনীয় জিনিস কিনলেই মার্কেট হচ্ছে সেই জিনিসের চাহিদা বাড়বে, অটোমেটিক্যালি সেই চাহিদা পূরণের জন্য হচ্ছে শিল্পের প্রসার ঘটবে। এই মত রয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমি সেই বিষয়ে আপনি বলছেন, আমি বিষয়টাকে বলে দিলাম যে ভাতা ভার্সাস হচ্ছে শিল্পপতিদের ইনসেন্টিভ দেওয়া, যেটা মোদী সরকাররা আদানি বা আম্বানিদের দিয়ে আসছেন। তারা মনে করছেন আদানি আম্বানিদের রিলিফ দিলেই বোধহয় দেশের সমস্ত কিছু হয়ে যাবে। অনেক আবার সিপিএম পন্থী লোকরা ভাতা টাতার বিরোধিতা করছে। তো আমি একটু তাদের বলি যে 34 বছর বামপন্থী সরকার ছিল, বামপন্থী সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়নি বা অন্য যে বেকার ভাতা গোড়ার দিকে দিয়েছিল, 50 টাকা করে দেওয়া হতো বামপন্থী সরকার আসার পরে। তো তখন কি 34 বছরে পশ্চিমবাংলা বেকার শূন্য হয়ে গেছিল? রাশি রাশি বেকার ছিল আমি জানি, আর আমরা তো পুরো বামপন্থী সরকারের পিরিয়ডটা দেখেছি। সিপিএম বলুক যে 34 বছরে আমাদের আমলে কোনো বেকার ছিল না, তাহলে মেনে নেবো। সিপিএম যদি বলে যে ভাতা দেওয়াটা ঠিক না, কিন্তু তার আমলেও তো ছিল। তারা কি সবটা সরকারি চাকরি দিয়ে পূরণ করতে পেরেছে? বা বেসরকারি চাকরি বা অন্য সংস্থাতে কি 100% যুবক যুবতী সবাই চাকরি পেয়ে গেছিল? তারা যদি উত্তর দেন খুব ভালো হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।